সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির 13 পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। মুনা অফিসে ঢুকতেই পালবাবু বললেন, আজ এত দেরি করলেন যে? বড় সাহেব 3 বার আপনার খোঁজ করেছেন। যান, তাড়াতাড়ি যান, ভালো একটা এক্সকিউজ তৈরি করুন, বলবেন রিক্সা অ্যাক্সিডেন্ট হয়েছে। মুনা হাসল। বড় সাহেব কাউকে ডাকলেই পালবাবু অস্থির হয়ে পড়েন। কত রকম অদ্ভুত সাইকোলজি থাকে মানুষের। বেশিরভাগ মানুষই কি অন্যের ব্যাপার নিয়ে মাথা ঘামায়? পালবাবু উদ্বিগ্ন গলায় বললেন, যান, অপেক্ষা করছেন কেন? যাচ্ছি যাচ্ছি বলেও মুনা তার চেয়ারে বসল। টেবিল ভর্তি ফাইল। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম টেবিল বোধ হয় তার কখনো হবে না। রোজ একগাদা ফাইল জমা হয়ে থাকবে, বড় বড় ফিগার ভর্তি ফাইল। প্রতি পাতায় 10টা করে ভুল থাকবে। ক্যালকুলেটর টিপে টিপে ফিগার চেক করতে করতে মাথা ধরে যাবে এবং বমি বমি ভাব আসবে। কুৎসিত ব্যাপার। পালবাবু বললেন, আবার বসে পড়লেন কেন? শরীরটা বিশেষ ভালো না পালবাবু। ফাইল দেখে মাথা ঘুরাচ্ছে, বমি আসছে, মনে হচ্ছে বমি করে দেব। মুনা মুখ বিকৃত করল। স্যারের সঙ্গে দেখা করে আসেন, তারপর রেস্ট নেন। 1 গ্লাস লেবুর শরবত খান, শরীর ফ্রেশ হয়ে যাবে। ভিটামিন সি আছে, খুব ইফেক্টিভ। যান যান, দেরি করবেন না। স্যারের সঙ্গে ঝামেলাটা সেরে আসুন, আমি শরবতের ব্যবস্থা করছি। ঝামেলা করতে হবে না, আমি অফিসে বেশিক্ষণ থাকবো না, এক্ষুনি চলে যাব। কেন? বলেছি তো আপনাকে, আমার শরীরটা ভালো না, মাথা ঘুরছে। বড় সাহেব কাকে যেন টেলিফোন করছিলেন। হাত ইশারা করে মুনাকে বসতে বললেন। টেলিফোন নিশ্চয়ই খুব ব্যক্তিগত। তিনি নিচু গলায় কথা বলছেন এবং মনে হচ্ছে মুনার উপস্থিতিতে কিছুটা অস্বস্তি বোধ করছেন। মুনার একবার ইচ্ছা হলো বাইরে গিয়ে দাঁড়ায়, কিন্তু বড় সাহেব হাত ইশারা করে বসতে বলেছেন। মুনা ইতস্তত করতে লাগলো। কথাবার্তা শুনতে ইচ্ছে করছে না, তবু শুনতে হচ্ছে। অফিসের এত বড় একজন মানুষ কেমন অসহায় গলায় কার যেন রাগ ভাঙাবার চেষ্টা করছেন। নিশ্চয়ই তার স্ত্রীর। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? মুনা বসল। এই লোকটির অফিসে অনেক বদনাম আছে, কিন্তু মুনা কোনোটি বিশ্বাস করে না। তার ধারণা ছোটখাটো এই মানুষটি নিতান্তই ভালো মানুষ। শুধু ভালো না, বেশ ভালো। মিস মুনা। জি? ব্যাপার কি বলুন তো? 3 মাসের ছুটি চেয়েছেন। আমার স্যার ছুটি পাওনা আছে। সে তো সবারই আছে। আমারও হিসেব করলে 1 বছরের ছুটি পাওনা হবে। তাই বলে কি আমি 1 বছরের ছুটি নেব? বলুন। মুনা জবাব দিল না। তার ধারণা ছিল ছুটি দিতে তিনি আপত্তি করবেন না। মিস মুনা, আপনার কি শরীর খারাপ? জি না স্যার, শরীর ভালোই। তাহলে এত লম্বা ছুটি দিয়ে কি করবেন? আপনার মামার চাকরি সংক্রান্ত যে ঝামেলা ছিল তাও তো মিটে গেছে বলে আমার ধারণা। মেটেনি? জি, মিটেছে। বড় সাহেব সিগারেটের প্যাকেট নাড়াতে নাড়াতে বললেন, ম্যাটারনিটি লিভ ছাড়া এত লম্বা ছুটি কখনো দেয়া হয় না, বুঝতে পারছেন? তবে বিএটি এর কোনো ব্যাপার হলে মাসখানেক ছুটি নিন। বিএটি এর কোনো ব্যাপার নয় স্যার। ও আচ্ছা স্যার, আমি তাহলে উঠি। ঠিক আছে, যান। অফিসে কীরকম কাজের চাপ বুঝতেই পারছেন। ইয়ার এন্ডিং। নিশ্চয়ই আপনার টেবিলে 10-15টা ফাইল পড়ে আছে, আছে না? জি, আছে। বড় সাহেব ফাইলপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মুনা খুব মন খারাপ করে তার টেবিলে ফিরল। সে ধরেই নিয়েছিল আজ তার ছুটি হবে। এতটা আশা করা উচিত হয়নি। কেন সে করল কে জানে। টেবিলে কি ফাইলের সংখ্যা আরও বেড়েছে? মুনা শুকনো মুখ করে তার চেয়ারে বসতেই পালবাবু বিশাল 1 গ্লাস লেবুর শরবত নিয়ে এলেন। সেটা দেখা মাত্র গা গুলাতে শুরু করল।
নিন, এক চুমুকে খেয়ে ফেলুন। হেভি ট্রাবল হয়েছে জোগাড় করতে। লেবু কিনে এনে বানানো। ক্যান্টিনওয়ালাকে 1 টাকা দিয়েছি চিনির জন্যে, তাও বেটা দিতে চায় না। যত ছোট লোক এসে জড়ো হয়েছে। নিন, খান, চুমুক দিন। রেখে দিন আপনি, আমি ধীরে সুস্থে খাবো, এখন ইচ্ছে করছে না। মুনা দুপুর পর্যন্ত এক নাগাড়ে কাজ করল। 1টা থেকে লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকের কিছু সময় আগেই সেকশনাল ইনচার্জ মতিন সাহেব এসে বিরস মুখে বললেন, আপনি কি ছুটির দরখাস্ত করেছিলেন? মুনা মাথা নাড়ল। মতিন সাহেবের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, কথাবার্তা তেমন হয় না। ছুটির দরখাস্ত তো আমার মাধ্যমে যাওয়ার কথা, আপনি সরাসরি করেছেন কেন? ব্যাপারটা কি? আপনি ওই দিন ছিলেন না, তাই। ওই দিন ছিলাম না, পরে এসেছি তো। নিখোঁজ তো হয়ে যায়নি। অফিসের একটা ডেকোরাম আছে, আইন কানুন আছে, সেসব মানা উচিত। নাকি আপনি মনে করেন মানা উচিত না? মুনা কিছু বলল না। আশেপাশের সবাই তাকাচ্ছে। টাইপিস্ট দুজন টাইপ বন্ধ করে কাগজপত্র নাড়াচাড়া করছে। মতিন সাহেবের কথা শোনার জন্য টাইপ বন্ধ করার প্রয়োজন ছিল না। তিনি বেশ উঁচু গলাতেই কথা বলছেন, ইচ্ছে করেই বলছেন, সবাইকে শোনাতে চান। মিস মুনা। জি স্যার। বড় সাহেবের সাথে আপনার ব্যক্তিগত পরিচয় থাকতে পারে, শুধু আপনার কেন, অনেকেরই থাকতে পারে। তার মানে এই না যে সামান্য ব্যাপারেও তার কাছে যেতে হবে। ভবিষ্যতে এটা দয়া করে মনে রাখবেন, প্লিজ। মুনার চোখ ভিজে উঠল। সে কি বলবে ভেবে পেল না। সরি বলবে না চুপ করে থাকবে? মতিন সাহেব উঠে দাঁড়ালেন। একটা টাইপ করা কাগজ এগিয়ে দিলেন তার দিকে। থমথমে গলায় বললেন, এই নিন অর্ডার। বড় সাহেব আপনাকে 2 মাসের ছুটি মঞ্জুর করেছেন। যান, বাড়ি গিয়ে ঘুমান। কাজের সময়টাতে যদি আপনাদের ছুটির দরকার হয়, তাহলে অফিস খোলা রাখার মানে কি? সব বন্ধ করে দিলেই তো হয়। মতিন সাহেব কি বলছেন না বলছেন মুনার কানে ঢুকছে না। সে টাইপ করা অর্ডারটি দ্বিতীয়বারের মতো পড়ছে। স্বাস্থ্যগত কারণে আপনাকে 2 মাসের ছুটি মঞ্জুর করা হলো। আপনি ছুটিতে যাবার আগে আপনার দায়িত্ব ডিলিং সেকশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জনাব রকিবউদ্দিন ভুইয়াকে বুঝিয়ে দিয়ে যাবেন। অফিস থেকে বেরুতে বেরুতে 5টা বেজে গেল। পালবাবু সঙ্গে এলেন রিক্সা খুঁজে দেবার জন্যে। আসল কারণ অবশ্যই 2 মাস ছুটি নেবার রহস্যটা জানা। এত কৌতূহল মানুষদের। মানুষের কৌতূহল যদি কিছু কম থাকতো, তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো। কিংবা কে জানে, হয়তো কৌতূহল আছে বলেই পৃথিবী সুন্দর। হঠাৎ ছুটি নিলেন যে, ব্যাপার কি? এমনি নিলাম। আমরা আরো ভাবলাম বিয়েটি এর ব্যাপার। না, ওই ব্যাপার হলে আপনারা জানতেন না? তা অবশ্যই ঠিক। ওদের সেই কথাই বলছিলাম। কাদের? কলিগদের, সবাই জিজ্ঞেস করছিল। মুনা রিকশায় উঠে পড়ল। ঝকঝকে সুন্দর আকাশ, অপরিচ্ছন্ন রাস্তাঘাটে লোকজন গিজগিজ করছে, কিন্তু আকাশটা কি নির্জন, কি পরিষ্কার। মুনার বাসায় ফিরে যেতে ইচ্ছা করছে না, একা একা ঘুরতে ইচ্ছা করছে। কালো অফিস থেকে বের হয়ে একা একা বেশ খানিকক্ষণ ঘুরেছে। শাহবাগের এক দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোক পেস্ট্রি খেয়েছে। আজও কি সেরকম করবে, নাকি যাবে মামুনের কাছে? হ্যাঁ, একদিন না একদিন তো যেতেই হবে। আজই সেই দিন হতে অসুবিধা কি? এখন অবশ্যই তাকে পাওয়া যাবে না, অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। কিংবা কে জানে, হয়তো পাওয়া যাবে। না পাওয়া গেলেও কোনো ক্ষতি নেই। মামুন অবাক হয়ে বলল, বিশ্বাস হচ্ছে না তুমি এসেছ। আমার ধারণা ছিল তুমি কোনোদিনই আসবে না। তোমাকে শান্ত করবার জন্যে আমাকেই যেতে হবে, রাগ ভাঙাতে হবে। তোমার নেচার তো আমি জানি। আজই যাব ভাবছিলাম। যাওনি তো? না, যাইনি, সাহস হয়নি। তোমাকে কি বলবো, কিভাবে ক্ষমা চাইবো, তাই ভাবছিলাম কদিন ধরে। মারাত্মক মেন্টাল প্রেশার গেছে এই কদিন ধরে, ইউ ক্যানট ইম্যাজিন।
এখন কি প্রেশারটা কমেছে? হ্যাঁ, কমেছে। যখন তুমি বলবে আমাকে ক্ষমা করে দিয়েছ, তখন পুরোপুরি কমে যাবে। 1 মিনিট বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? চাটা দিতে বলি, যাবো আর আসবো। রিল্যাক্স করো। মামুন চটি ফটফট করতে করতে খুব ব্যস্তভাবে নিচে নেমে গেল। নেমে যাওয়ার ভঙ্গি কত সহজ, কত স্বাভাবিক। মুনা নিজের মনেই খানিকক্ষণ হাসল। একটি 10-11 বছরের ছেলে কৌতূহলী হয়ে উঁকি দিচ্ছে। নতুন কাজের ছেলে বোধহয়। এই মেসে 2 দিন পর পরই নতুন কাজের ছেলে আসে। কিছুদিন থাকে, তারপর কোনো এক বোর্ডারের জিনিসপত্র চুরি করে চলে যায়। একবার মামুনের সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল। ওই ছেলেটার নাম ছিল রাখাল। মুনার সঙ্গে ভালোই খাতির ছিল। তাকে আসতে দেখলেই ছুটে মামুনকে খবর দিত। মামুন যখন থাকতো না, সে ঘর খুলে দিত, মেঝেতে বসে গল্প করত। রাখাল কি কারো নাম হয়? তুই তো আর গরু চড়াস না যে তোর নাম থাকতে হবে রাখাল। আফা কি করুম কন, বাপ মায়ে রাখছে। হিন্দুদের রাখাল নাম থাকে, কিন্তু তুই তো মুসলমান। নামটা বদলানো দরকার, বুঝলি? সুন্দর দেখে একটা নাম দেব তোর, ঠিক আছে? জি আচ্ছা। মুনা ভেবে রেখেছিল তারা যখন নতুন বাসা করবে তখন রাখালকে মেস থেকে নিয়ে নেবে। যেখানে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে সেখানে একটি চটপটে কাজের ছেলে দরকার। বাজার করবে, রান্না করবে, বাড়ি পাহারা দেবে। চেহারা দেখে মানুষকে বোঝা বোধহয় খুব মুশকিল। এই রাখাল যে এই কাণ্ড করবে কে জানত। মামুন এক গাদা খাবার দাবার নিয়ে এসেছে। ডাল, পুরি, পেঁয়াজু, ফ্লাস্ক ভর্তি করে চা। মুনা, চা খাও, নিজে ঢেলে নাও। পেঁয়াজুগুলো খুব ঝাল, কিন্তু খেতে ভালো। মুনা চা ঢালল। চাটা ভালো, বেশ লাগছে খেতে। মামুন তার বিছানায় পা তুলে বসেছে, মাঝে মাঝে পা নাড়াচ্ছে। পা নাচানো দেখতে ভালো লাগে না। আগে অনেকবার মামুনকে সে পা নাচানোর জন্যেই বকা দিয়েছে। আজ কিছুই বলল না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মুনা, বলো। তুমি আসায় আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা তোমাকে বোঝানো মুশকিল। যা দুশ্চিন্তা করছিলাম ওই দিনের ব্যাপারটার জন্যে আমি খুব দুঃখিত। দুঃখিত? হ্যাঁ, দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত এবং ব্যথিত। এত কিছু একসঙ্গে। মামুন লক্ষ্য করল মুনা চা খাচ্ছে ঠিকই, কিন্তু তার মুখ ভাবলেশহীন, যেন সে তার কোনো কথা শুনতে পাচ্ছে না, তাকিয়ে আছে দূরে কোথাও। মুনা। মুনা তাকালো তার দিকে, জবাব দিল না। মামুন সিগারেট ধরাতে ধরাতে বলল, ওই দিনকার ঘটনাটা আমি জাস্টিফাই করতে অনেক চেষ্টা করেছি। দেখো মুনা, আমাদের বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। আমরা দুজনে মিলে একটা বাড়ি ভাড়া করেছি, ঘর সাজাবার জিনিসপত্র কিনেছি। বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি, কিন্তু ধরতে গেলে আমরা স্বামী স্ত্রী, ঠিক না? বলো তুমি, অ্যাম আই রাইট? মুনা অদ্ভুত ভঙ্গিতে হাসল। মামুন তা লক্ষ্য করল না, যেন সে ক্লাসে বক্তৃতা করছে এমন ভঙ্গিতে হাত নেড়ে নেড়ে কথা বলতে লাগলো। দেখো মুনা, ওই দিন আশেপাশে কেউ ছিল না, তুমি এবং আমি। হঠাৎ আমার বুদ্ধিশুদ্ধি গুলিয়ে গেল। তুমি ব্যাপারটা কিভাবে নেবে আমি কিছুই ভাবলাম না। মানে, থাক, আমি আর শুনতে চাই না। শুনতে না চাওয়াটাই ভালো, আমিও বলতে চাই না। তার চেয়ে ভাবা যাক এ জাতীয় কোনো কিছু আমাদের মধ্যে কখনো হয়নি, ওটা ছিল একটা দুঃস্বপ্ন। মুনা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। মামুনের কেন জানি মনে হলো চোখ দুটিতে কোনো প্রাণ নেই, পশুর চোখের মতো চোখ, যেখানে আবেগের ছায়া পড়ে না। মুনা, তুমি কি আমাকে ক্ষমা করেছ? ক্ষমা চাও তুমি? হ্যাঁ চাই। ক্ষমা চাইব না মানে? তুমি কি ভাবো আমাকে, পশু? না, পশু ভাবি না, মানুষই ভাবি। তাহলে বলো, তুমি আমাকে ক্ষমা করেছ?
ঠিক আছে, করলাম। এখন আমি উঠব। পাগল, এখনই উঠবে মানে? রাত ৮টা পর্যন্ত থাকবে। তারপর আমি তোমাকে বাসায় পৌঁছে দেব এবং তোমাদের বাসায় রাতে খাবো। তোর মামার সঙ্গে কথা বলে আমাদের বিয়ের ডেট ফাইনাল করব। বিয়েটা ১ সপ্তাহের ভেতর সেরে ফেলতে হবে। এমনিতেই যথেষ্ট দেরি হয়ে গেছে। মামুন অবাক হয়ে দেখল মুনা উঠে দাঁড়াচ্ছে। সে কি সত্যিই চলে যাবে? মামুন হাত ধরে তাকে টেনে বসাতে গেল। মুনা কঠিন স্বরে বলল, হাত ছাড়ো। মামুন হাত ছেড়ে দিল। মুনা নিচু গলায় প্রায় অস্পষ্ট স্বরে বলল, আমি এখানে এসেছিলাম একটা কথা বলবার জন্যে। কথাটা হচ্ছে, তোমাকে আমি বিয়ে করব না। কি বলছো পাগলের মতো? যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমি ১ সপ্তাহ ধরেই ভাবছি, আজ তোমাকে বললাম। সামান্য একটা অ্যাক্সিডেন্টকে তুমি এত বড় করে কেন দেখছো? ভিক্টোরিয়ান যুগের কোনো মহিলা তো তুমি না। এ কালের মেয়ে, এ যুগের মেয়ে। আমি কোন যুগের মহিলা জানি না। যে কথাটা বলতে এসেছিলাম বলে গেলাম। শোনো মুনা, শোনো শোনো, আমার কথা শোনো। ছেলে মানুষের একটা সীমা থাকা দরকার। আমার কথাটা শোনো, শান্ত হয়ে বসো। মুনা কঠিন স্বরে বলল, আমার হাত ছাড়ো, নয়তো আমি চেঁচিয়ে বাড়ি মাথায় করব। মামুন হাত ছেড়ে দিল। মুনা ঘর থেকে নিঃশব্দে বের হয়ে এলো। একবারও পেছনে ফিরে তাকালো না। সন্ধ্যা হয় হয় করছে। সন্ধ্যার আগে আগে সবকিছু কেমন অন্যরকম লাগে। পরিচিত ঘর বাড়ি, এমনকি পরিচিত মানুষকেও অপরিচিত মনে হয়। মুনা রিক্সা করে বাড়ি ফিরছে। তার বারবার মনে হচ্ছে নিতান্তই অচেনা একটি শহরের অজানা একটি রাস্তায় তার রিক্সা যাচ্ছে। এই বোধহয় ভালো। চেনা মানুষের চেয়ে অচেনা মানুষ ভালো। মুনা বাড়ি ফিরল সন্ধ্যা পার করে। রিক্সা থেকে নেমেই দেখল বাকের ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। অন্ধকারে বাকেরকে লাগছে ভূতের মতো। সে মুনাকে দেখেই লম্বা পা ফেলে এগিয়ে এলো। ভারী গলায় বলল, সন্ধ্যার পর মেয়েদের এমন একা একা ঘোরাফেরা করা ঠিক না। রোজই চেষ্টা করবে সন্ধ্যার আগে ফিরতে। আপনি কি সারাদিনে এই জায়গাতেই দাঁড়িয়েছিলেন? আরে না, কি যে বলো, আমার কাজ আছে না। বাকের সঙ্গে সঙ্গে আসতে লাগলো। মুনা বিরক্ত গলায় বলল, আপনি আমার পেছনে পেছনে কেন আসছেন? বাকের থমকে দাঁড়ালো। অবাক হয়ে বলল, তোমার কি হয়েছে? কিছুই হয়নি, হবে আবার কি? কাঁদছো কেন? কি আশ্চর্য, আমি কাঁদছি কেন সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে? না তা না, তোমাকে কাঁদতে দেখে মনটা খারাপ হয়ে গেল। কেউ কিছু বলেছে? কেউ কিছু বলেনি, আর বললেও আপনার কিছু যায় আসে না। প্লিজ আমাকে বিরক্ত করবেন না। না না, বিরক্ত করব কেন? যাও, বাসায় যাও। মুনা ক্লান্ত পায়ে এগিয়ে গেল। বাকের তাকিয়ে রইল। মুনাকে সে ছোটবেলা থেকে দেখে আসছে। তাকে সে কখনো কাঁদতে দেখেনি। কত রকম দুঃখ থাকে মানুষের। মানুষ হয়ে জন্মানোটাই একটা বাজে ব্যাপার। বাকের এগিয়ে গেল। 7টার উপর বাজে। বয়েজ ক্লাবে নাটকের রিহার্সেল শুরু হবে। ছেলে ছোকরাদের কারবার, বয়স্ক কারও থাকা দরকার। নাটকের জন্যে টাকা তুলে দিতে হবে। 4-5 হাজার টাকার কমে নাটক নামানো যায় না। এরা হুট করে একটা ডিসিশন নেয় আর ঝামেলা সামলাতে হয় তাকে। রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে। এত রাতে রান্নাঘরে কে? মুনা ঘড়ি দেখল। রাত 2টা। চোর নাকি? বাসনকোসন নড়াচড়া হচ্ছে। চোররা এত শব্দ করে কিছু করবে না। তাছাড়া সে জেগে আছে, টেবিল ল্যাম্প জ্বলছে, চোর আসার কথা নয়। একবার দেখে এলে হয়, কিন্তু কেমন যেন ভয় ভয় লাগছে। আগে কখনো এরকম হতো না, কিন্তু এখন কোত্থেকে একটা ভয় ঢুকে গেছে মনে। সন্ধ্যার পর একা একা রিকশায় চড়তে ভয় করে।
দুপুর রাতে ঘুম ভাঙলে ভয় করে। মুনা নিচু স্বরে ডাকল, বকুল, বকুল। বকুল নড়ল না। তার ঘুম পাথরের মতো, টেনে বিছানা থেকে নামালেও ঘুম ভাঙবে না। বিয়ে হলে এই মেয়ের খুব ঝামেলা হবে, স্বামী বেচারা খুব বিরক্ত হবে। পৃথিবীর সব স্বামীরাই বোধহয় চায় রাতে গায়ে হাত দেয়া মাত্র স্ত্রী জেগে উঠে আদুরে গলায় বলবে, কি চাও? মনে হয় বাজে বাজে কথা কেন ভাবছে। তার নিজের উপরই রাগ লাগলো। সে বকুলের শাড়ি ঠিক করে দিল। এত বড় মেয়ে, কিন্তু কি বিশ্রী ঘুমাবার ভঙ্গি। বকুল, বকুল। বকুল পাশ ফিরল, কিন্তু কোনো শব্দ করল না। তার মুখ হাসি হাসি। সুন্দর কোনো স্বপ্ন দেখছে বোধহয়। ওর বয়সে সে শুধু ভয়ের স্বপ্ন দেখত। একটা স্বপ্ন ছিল সাপের। স্বপ্নটা এত স্পষ্ট যে সবসময় মনে হতো সত্যি। সে পুকুরে গোসল করতে গিয়েছে। পানিতে পা ছোঁয়াবার সঙ্গে সঙ্গে পানিতে ভাসতে ভাসতে একটা সাপ আসতে থাকে তার দিকে। সে দৌড়তে শুরু করে। সাপটা তার পিছু ছাড়ে না। সে পাগলের মতো কত অলিতে গলিতে ঢোকে, কিন্তু সাপটা থাকেই। পেছনে ফিরলেই সে দেখে লাল পুঁতির মতো দুটি চোখ, চেরা জিভ। কি কুৎসিত স্বপ্ন! এমনিতেই কত ভয়াবহ সমস্যা মানুষের থাকে, ঘুমের মধ্যেও সেসব সমস্যা উঠে আসতে হবে। স্বপ্নটা কেন সবসময় আনন্দের হয় না? বকুল, বকুল। কি? উঠতো একটু, রান্নাঘরটা দেখে আসি, কে যেন খুটখাট করছে। বকুল উঠে বসল, বিছানা থেকে নামল। তার ঘুম কাটেনি। উঠে দাঁড়াতে গিয়ে সে হেলে পড়ে যাচ্ছে, চোখ আধা বোজা। এখন মুনার মায়া লাগছে, ঘুম না ভাঙালেই হতো। স্বপ্ন দেখছিলি নাকি? এই বকুল। না। কটা বাজে আপা? 2:05। তারা দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দাটা বেশ ঠান্ডা। কার্তিক মাসের মাঝামাঝি, ঠান্ডা হবারই কথা। কিন্তু ঘরের ভিতর গুমট গরম। এখনো ফ্যান ছেড়ে ঘুমোতে হয়। যখন পুরোপুরি শীত পড়বে তখন এই ঘরটি হয়ে যাবে হিমশীতল। কি অদ্ভুত যে বাড়িটা! রান্নাঘরে কিছুই নেই, জানালা বন্ধ, শিকল তোলা। বকুল বলল, ইঁদুর শব্দ করছে আপা, খুব ইঁদুর হয়েছে। এত মোটা একটা ধাড়ি ইঁদুর দেখেছি। মুনা কিছু বলল না। বকুল হাই তুলছিল। ঘুম ভাঙিয়ে ওকে তুলে আনাটা খুব অন্যায় হয়েছে। কে কে কথা বলছে? শকত সাহেবের মোটা গলা শোনা গেল। মুনা বলল, মামা আমি। শকত সাহেব আর কিছু বললেন না। মুনা ভেবেছিল মামা জিজ্ঞেস করবেন, এত রাতে কি করছিস, তারপর দরজা খুলে বের হয়ে আসবেন। কিন্তু তিনি তা করছেন না। মামা কি বদলে যাচ্ছেন? হঠাৎ একা হয়ে পড়লে মানুষ দ্রুত বদলে যেতে শুরু করে। মুনা নিজেও কি বদলাচ্ছে না? বকুল শোয়া মাত্র ঘুমিয়ে পড়ল। হয়তো প্রায় সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করছে। বিড়বিড় করে কি সব যেন বলছে। কেমন অদ্ভুত শোনাচ্ছে তার গলা। ঘুমের মধ্যে মানুষের গলার স্বর বদলে যায় নাকি? মুনা বাতি নিভিয়ে দিল। ঘুম আসবে না। বাকি রাতটা কাটাতে হবে জেগে। ইদানিং তার ঘুমের সমস্যা হচ্ছে। সন্ধ্যায় খুব ঘুম পায়। চোখের পাতা খুলে রাখা যায় না এমন ঘুম। বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম কেটে যায়। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যানটা বন্ধ করে দিলেই হয়। উঠতে ইচ্ছা করছে না। তবু সে উঠত, কিন্তু তার ধারণা হলো ফ্যান বন্ধ করলেই আবার গরম লাগতে শুরু করবে। আবার বিছানা ছেড়ে নেমে যেতে হবে ফ্যান ছাড়বার জন্যে। রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে। ইঁদুর। ইঁদুরের উপদ্রব আগে ছিল না, হঠাৎ হয়েছে। শুধু ইঁদুর নয়, সেই সঙ্গে প্রচুর তেলাপোকা। এত তেলাপোকাও আগে ছিল না। ওই দিন বাবু বলছিল, মা মারা যাবার পর বাড়িটা অন্যরকম হয়ে গেছে।
বলে সে নিজেই লজ্জা পেয়ে গেল। এটা একটা সাধারণ সহজ কথা, এর মধ্যে লজ্জা পাবার মতো কিছু নেই। মামির মৃত্যুর পর বাড়িটা সত্যি সত্যি কিছু বদলেছে। মনে হয় বাড়িটা আগের মতো নেই। পরিবর্তন কোথায় হয়েছে তা অবশ্যই ধরা যাচ্ছে না। ভেতরের দিকে দরজা খোলার শব্দ হচ্ছে। মামা জেগেছেন। বারান্দার ইজি চেয়ারে তিনি এখন বসে থাকবেন। রাত ৩টা, সাড়ে ৩টার দিকে তিনি জেগে ওঠেন। তারপর আর ঘুম হয় না। বুড়ো বয়সের কত রকম সমস্যা, কিংবা কে জানে, এটা হয়তো তেমন কোনো সমস্যা নয়। বুড়োদের হয়তো জেগে থাকতেই ভালো লাগে। মামা আজ ইজি চেয়ারে শুয়ে নেই, হাঁটাহাঁটি করছেন। ৩:৩০ কি বেজে গেছে? মুনা ঘড়ি দেখতে চেষ্টা করল। আগের ঘড়িটায় অন্ধকারে সময় দেখা যেত, এটাতে দেখা যায় না। রেডিয়াম ডায়াল নেই, বাতি জ্বালাতে হবে। চুপচাপ বিছানায় শুয়ে থাকার চেয়ে বাতি জ্বালিয়ে ঘড়িটা দেখা যেতে পারে। কিছুক্ষণ গল্প করা যেতে পারে মামার সঙ্গে। শকত সাহেব বিস্মিত হয়ে বললেন, তুই এখনো জেগে? মুনা মাথা নাড়ল। প্রায় জেগে থাকিস নাকি? বাতি জ্বলা দেখি। থাকি। শরীর ঠিক আছে তো? আছে। একটা চেয়ার এনে আমার কাছে এসে বসতো দেখি। না মামা, আমি এখন শুয়ে পড়ব, ঘুম আসছে। ৫-১০ মিনিট বস। মুনা চেয়ার নিয়ে এলো। শকত সাহেব মুনার পিঠে হাত রেখে কোমল স্বরে বললেন, শুনলাম অফিস থেকে ছুটি নিয়েছিস, কি হয়েছে? কিছু হয়নি, হবে কি, শরীরটা খারাপ তাই ছুটি নিলাম। মামুনকে তো আর এই বাড়িতে আসতে দেখি না। আমি আসতে নিষেধ করেছি, তাই আসে না। মামা, তোমাকে তো একবার বলেছি, ওকে এখন আমি পছন্দ করি না। ওই প্রসঙ্গ থাক। একটা মানুষকে এতদিন ধরে পছন্দ করে আসছিস, বিয়ে ঠিকঠাক, এখন হঠাৎ করে। মামা, ওই প্রসঙ্গ বাদ দাও। বাদ দেব কেন? জানতেও পারবো না? না, পারবে না। হ্যাঁ, তো জেনে কি করবে? বেশি জানা ভালো না। মুনা হাসতে চেষ্টা করল। তার ইচ্ছে করছে উঠে চলে যেতে, কিন্তু যেতে পারছে না, কারণ মামা তার পিঠে হাত রেখেছেন। পিঠ থেকে হাত নামিয়ে উঠে চলে যাওয়া যায় না। মামুনকে একবার আসতে বলিস, ওর সঙ্গে কথা বলবো। মামা, পিঠ থেকে হাত নামাও, আমি এখন ঘুমোতে যাব। হ্যাঁ, এখন আর ঘুমিয়ে কি করবি? ভোর তো হয়ে গেল, তোর তো অফিসও নেই। হায়, গল্প করে রাতটা কাটিয়ে দিই। কিছুক্ষণ শুয়ে থাকবো, চোখ জ্বালা করছে। শকত সাহেব হাত নামিয়ে নিলেন। তার নিজেরও কেমন ঝিমুনি এসে যাচ্ছে। বয়স হয়ে যাচ্ছে। একটা বয়সের পর সবাই খুব ঝিমোতে পছন্দ করে। ঝিমোনোর মতো বয়স কি তার হয়েছে? রিটায়ারমেন্টের এখনো ৩ বছর বাকি। বরুণবাবুরও ৩ বছর বাকি রিটায়ারমেন্টের, কিন্তু এখনও তাকে জোয়ান মানুষ বলে মনে হয়। জুলপির কাছে কিছু চুল পাকা ছাড়া মাথার সব চুল কালো। ঝিমুতে ঝিমুতে শকত সাহেব একসময় সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন। তাকে ডেকে তুলল বকুল। তিনি দেখলেন রোদে চারদিক ঝলমল করছে। এত বেলা হয়ে গেছে তিনি কল্পনাও করেননি। কটা বাজে রে? 10টা বাবা। কি সর্বনাশ, আগে ডাকিসনি কেন? মুনা আপা নিষেধ করে গিয়েছে। নিষেধ করলেই হলো, আমার কি অফিস টফিস নেই? শকত সাহেব অসম্ভব ব্যস্ত হয়ে পড়লেন। যেভাবেই হোক 11টার আগে অফিসে পৌঁছতে হবে। বড় সাহেব 11টার সময় আসেন। এসেই একবার চারদিকে চোখ বুলিয়ে যান। কে কে এখনো আসেনি সেটা মনে মনে নোট করেন। বকুল। জি। মুনাকে ডেকে আন। আপা তো বের হয়ে গেছে। কোথায় গেছে?
অফিস থেকে তো ছুটি নিয়েছে শুনলাম। কোথায় গেছে জানি না বাবা, কিছু জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করিসনি কেন? কাল জিজ্ঞেস করেছিলাম, তাতে খুব রেগে গেল। রাগলে রাখবে, রোজ জিজ্ঞেস করবি। ওর ব্যাপারটা কি? জানি না বাবা। জানি না বললে তো হবে না, জানতে হবে।